नमः श्री यतिराजाय विवेकानंद सूरे सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे. Respected and dear Swami Mahapragyananda Ji, our beloved Deborshi Maharaj, respected Professor Sugata Boshu, other monks who have gathered here, dignitaries, guests, and dear friends. এখন যা আমরা শুনলাম তারপরে সত্যি আর কিছু বলার দরকার হয় না, কিন্তু মহারাজ যখন দেখেছেন একটা কিছু বলতেই হবে. আমি অত্যন্ত সমৃদ্ধ হলাম স্যারের কথা শুনে. একটা ছোট্ট ঘটনা বলি, উনি জানেন না, আমি ওনাকে আগে দেখিনি, কিন্তু বছর দুয়েক আগে কিছুদিনের জন্য হার্ভার্ড ইউনিভার্সিটি একটা ফেলোশিপে ছিলাম. সেই সময় কিছু ভারতীয় যদি কোনো গেস্ট আসতো আমার কাছে, একটু আমি বেরিয়ে দেখাতাম, তাদের একটু ঘুরিয়ে দেখাতাম হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে. আর যারা ফেমাস ইন্ডিয়ান একাডেমিক্স তাদের অফিস আমি দেখিয়ে দিতাম, এই দেখুন অমর্ত্য সেনের অফিস, এই হচ্ছে সুগত বসুর অফিস, বাইরে থেকে দেখিয়ে দিতাম. স্যার দেখেননি আমাকে. Before I forget, you mentioned Singapore. ওদের খুব বিখ্যাত যিনি প্রাইম মিনিস্টার ছিলেন, লি কুয়ান ইউ, বোধহয় LKY বলতো. সিঙ্গাপুর আজকে যা দাঁড়িয়েছে একটি মানুষের জন্য, ওরা বলে LKY, লি কুয়ান ইউ. আমি একটি তার ইন্টারভিউ পড়েছিলাম ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউতে, many years ago, about 30 years ago. তো সেখানে তিনি বলছেন যে একজন ইন্ডিয়ান ইন্টারভিউ করেছিল তাকে, যে what do you think of our leaders? তখন উনি বলছেন, the most impressive person I have ever seen in my life as a youngster, হচ্ছে সিঙ্গাপুরে আমি দেখেছিলাম একজন ভারতীয়কে. এরকম মানুষ আমি জীবনে কখনো দেখিনি. and he was your leader, সুভাষ চন্দ্র বসু. যখন সিঙ্গাপুরে ছিলেন তখন LKY উনি বলছেন যে আমি ওনাকে দেখে I was really impressed. আমাদের একজন মহারাজ ছিলেন স্বামী অকামানন্দজি. তো উনি he passed away a few years, couple of years back at the age of what, 100, 203, 105 বছর বয়সে. তো উনি আমাকে একটি ঘটনা বলেছিলেন, অকামানন্দজি, উনি মহারাষ্ট্রের লোক. তো উনি সুভাষবাবুকে উনি দেখেছেন একাধিকবার. তো একবার উনি ছোটবেলায় দেখেছেন সুভাষবাবুকে. তো সেই ঘটনা আমাকে বলেছিলেন, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের একটি অধিবেশন হয়তো বা ওয়ার্ধা হতে পারে, আই এম নট ভেরি শিওর. সেইখানে আমরা তখন ছোট ছেলে, আর যারা কংগ্রেসের লিডার তারা তাঁবুতে থাকতেন, আর আমরা ওই আশেপাশের ছেলেরা আমরা খেলে বেড়াতাম ওখানে. আর আমাদের সবাইকার হিরো ছিলেন সুভাষ বোস, নেতাজি সুভাষচন্দ্র বোস. আর আমরা, এটা কতটা বলা পলিটিক্যালি কারেক্ট হবে জানি না, কিন্তু বলছি আমরা খুব একটা নেহরুকে পছন্দ করতাম না. আমাদের হিরো ছিলেন কিন্তু সুভাষ বোস. এটা কিন্তু সব মারাঠি ছেলে. আর তারপর বলছেন যে ওনাকে এত সুন্দর দেখতে, ফর্সা গোল গাল দেখতে, আমরা সবাই ওনার নাম দিয়েছিলাম বাঙালি রসগোল্লা. বাঙালি রসগোল্লা নাম দিয়েছিলাম. আচ্ছা, এই রসগোল্লা নিয়ে একটা কথা বলি. উড়িষ্যা আর বাংলার মধ্যে একটা রেশারেশি আছে. তিনটে জিনিস ওরা চায়, বাঙালিরাও চায়, বলছে ক্লেম করা. একটা হচ্ছেন চৈতন্য মহাপ্রভু, আরেকটা নেতাজি, আরেকটা রসগোল্লা. তো উড়িয়ারাও বলে যে এটা আমাদের, বাঙালিরাও বলে এটা এগুলো আমাদের. একজন উড়িয়া ভদ্রলোক বেশ ভালো প্রস্তাব দিলেন, মজা করে বলছি. উনি বললেন, তাহলে একটা কাজ করা যাক, আপনারা আমাদের নেতাজিকে দিয়ে দিন, আর আমরা আপনাদের রসগোল্লা দিয়ে দেবো. তবে শর্ত এই, তাহলে আপনাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের নাম এখন হবে রসগোল্লা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা. আরেকটা ঘটনা বলে আমি এগোচ্ছি, যেটা স্মল অ্যানেকডোট. আমি দেওঘর রামকৃষ্ণ মিশনে, আই জয়েন্ড ইন দেওঘর রামকৃষ্ণ মিশন. তো সেখানে একজন আসতেন অশোক কৃষ্ণ দত্ত. উনি প্রাক্তন এমপি, কংগ্রেসেরই এমপি ছিলেন. তো উনি একটা ঘটনা আমাকে বলেছিলেন. তো উনি বলছেন, উনি ছোটবেলায় উনি বাবার সঙ্গে গেছেন কলকাতার বাড়িতে, সুভাষ বোস সেখানে আছেন, তারা মজা করে রসিকতা হচ্ছে. একজন জিজ্ঞেস করছেন সুভাষ বাবুকে, আচ্ছা সুভাষ বাবু আপনারা কি বাঙাল? বলছেন না. ও তাহলে আপনারা ঘটি? বলছেন না. তাহলে কি আপনারা? আমি তো উড়ে, বুঝলেন, আমি তো উড়িষ্যার লোক. তা কটকে ডেফিনেটলি ওনার ছোটবেলা কেটেছে, তারপরে রেভেনশা কলেজে পড়াশোনা ইত্যাদি সব. আরেকটাও ঘটনা বলি.
স্পিরিচুয়াল লাইফের কথা বললেন উনি, সুগত বাবু। সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে গেছিলাম, ওখানকার মহারাজরাও বললেন এই ঘটনা, আর ইটস ওয়েল নোন দেয়ার। আগের বাড়ি যেটা ছিল সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে, এখন অন্য বাড়িতে, বড় বাড়িতে এসছে। আগে যে বাড়িটা ছিল সেখানে সুভাষবাবু রেগুলারলি আসতেন। তখন যিনি মহারাজ ছিলেন তিনি তার স্মৃতিকথায় লিখে গেছেন, চেতনানন্দজি মহারাজ এটা পাবলিশ করেছেন, স্মৃতিকথায় লিখে গেছেন যে যখন মিলিটারি ব্রিটিশদের তাড়িয়ে দিয়ে জাপানি মিলিটারি শাসন হলো, সুভাষ বোস এলেন, উনি দেখা করলেন, আশ্রমে এসেছিলেন। একদিন রাত্রে, দুটো ঘটনা বলছি, একদিন রাত্রে হঠাৎ জাপানি মিলিটারি জিপ আশ্রমের বাইরে এসে হাজির। বলছেন এখানে যে স্বামীজি আছেন তাকে বসতে বলো। আমরা কোথায় যেতে হবে? মিলিটারি হেডকোয়ার্টার্সে যেতে হবে। বলছে আমি যে মাঝরাতে এরকম জাপানিরা তুলে নিয়ে যাচ্ছে, তো মহারাজ তো বসলেন, ওতে কি করা যাবে? গিয়ে ওরা ভেতরে নিয়ে গেল মিলিটারি হেডকোয়ার্টার্সের মধ্যে, আর্মি হেডকোয়ার্টার্স মধ্যে। তো সেখানে সুভাষবাবু বসে আছেন। বললেন মহারাজকে বললেন বসুন। বসে অনেকক্ষণ কথা বললেন, তারপরে শেষে বললেন আপনি একটা আমাকে চণ্ডী দিতে পারেন? তো মহারাজ বললেন আমার একটাই কপি, নিজের কপি আছে, ওইটা আপনাকে দেবো। আর তারপরে মহারাজ রিকোয়েস্ট করেছিলেন যে আমাদের ওই অনাথ আশ্রমের জন্য, যেটা এখনো আছে বয়েজ হোম, তো সেটার জন্য যদি কিছু সাহায্য করতে পারেন। তো সুভাষবাবু বলেছে নিশ্চয়ই আমি চেষ্টা করব। আর ওই অনাথ আশ্রমের গেট, হল, সেগুলো সব টাকা তুলে সুভাষবাবু নিজে করে দিয়েছিলেন, ইনগরেটও করেছিলেন বোধহয়, যতদূর মনে হয়। তো দের ইজ আ ভেরি ডিপ কানেকশন। উনি সিঙ্গাপুর রামকৃষ্ণ মিশনে এই যেটা বললেন সুগত বাবু, যে রেগুলারলি প্রায় কয়েকবার উনি গেছেন ওখানে, সন্ধ্যেবেলা আসতেন আর বসে অনেকক্ষণ জপ ধ্যান করতেন, অনেকক্ষণ ধরে ধ্যান করতেন সেখানে। So this is a deep connection. সুভাষ বাবুর কিছু কথা আমি বলতে চাইছিলাম আজকে, তো সেটা আমি instead of making a mistake, I just quote him directly. ওনার নিজের ভাষাতে আমি বলবো। Unity of India, a very interesting insight. উনি বলছেন যেহেতু আজকের যুগে, আধুনিক যুগে ব্রিটিশরাই, কলোনিয়াল পাওয়ার, তারাই আমাদের রিপ্রেজেন্ট করছেন মডার্ন ওয়ার্ল্ডের কাছে যে ইন্ডিয়া কি, অতএব তারা এমন ভাবে দেখিয়েছেন যে এটা একটা দেশ না, এই অনেকগুলো লোক, অনেকগুলো জাতি পরস্পরের লড়াই টড়াই করে, এই আমরাই এসে এটাকে দেশ করেছি, এই আইডিয়াটা তারা প্রজেক্ট করেছেন। সুভাষবাবু বলছেন history of India is to be reckoned not in decades or centuries but in thousands of years. Though geographically, ethnologically and historically India represents an endless diversity to any observer, there is nonetheless a fundamental unity underlying this diversity. The most important cementing factor has been the Hindu religion. North or south, east or west, wherever you may travel, you will find the same religious ideas, the same culture and the same tradition. All Hindus look upon India as the Holy Land. Tapruni, he writes about sacred rivers, Char Dham, Shankaracharya, Aurobindo, Vivekananda. He says, everywhere the same scriptures are read, and the epics, the Mahabharata and the Ramayana are equally popular wherever you travel. একটা আমার অদ্ভুত অভিজ্ঞতা হলো, this is an interesting role that the British have played in our psychology. এই মাস কয়েক আগে আমি লন্ডনে গেছিলাম, ওখানকার মহারাজ যিনি আছেন বেদান্ত সোসাইটি, তিনি আমাকে ঘুরিয়ে দেখালেন সবচেয়ে বড় ক্যাথিড্রাল, সেন্ট পলস ক্যাথিড্রাল বোধ হয়। সো ইউ ওয়েন্ট দেয়ার, অনেক ভারতীয়রা আমার সঙ্গে আছে, সবাই ছবি তুলছে, আহ কি সুন্দর কি সুন্দর। সেখানে আমরা গেলাম তলায় ক্রিপ্ট, তো সেখানে ওয়েলিংটনের টুম আছে, লর্ড নেলসনের টুম আছে। তো সবাই বলছে আচ্ছা দারুণ ব্যাপার, তো তার এই করেছেন সেই করেছেন। তো আমার যেন কেন একটা সহ্য হলো না। আমি বললাম দেখুন, যারা ভারতীয়রা ছিল সেখানে, ওইখানে সামনে দাঁড়িয়ে, যে এই লর্ড ওয়েলিংটন, নো ডাউট হি ইজ এ হিরো ফর দ্য ইংলিশ নেশন, নো ডাউট নেপোলিয়নকে হারিয়েছেন, কিন্তু আপনারা জানেন ইনি কে ছিলেন? উনি কে ছিলেন? দ্য সেম আর্থার ওয়েলেসলি, স্যার আর্থার ওয়েলেসলি, যিনি এখানে ভারতবর্ষে এসে, হি ইজ দ্য ওয়ান, ইজ আ মিলিটারি কমান্ডার, দুই ভাই ছিলেন, দিস ইজ দ্য মিলিটারি কমান্ডার, যিনি টিপু সুলতানকে হারিয়েছিলেন আর মেরেছিলেন, আর নাম্বার অফ মিলিটারি ভিক্টরিজ বিকজ অফ হিম, হি ওয়াজ আ ব্রিলিয়েন্ট কমান্ডার, নো ডাউট। তার জন্যই দি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গট আ ফার্ম ফাউন্ডেশন ইন ইন্ডিয়া। ভারতবর্ষে রাজত্বরা করছে এই লোকটার জন্য, কিন্তু যে আপনার প্রশংসা করছেন কি সুন্দর, অলরাইট কি সুন্দর, বাট দিস কনসেপশন। তারপর আমি বললাম এই পরবর্তীকালে লর্ড ওয়েলিংটন হয়েছেন, নেপোলিয়নকে হারিয়েছেন, ওয়াটারলুতে, নো ডাউট অল অফ দ্যাট ইজ দেয়ার। আমি আবার বললাম যে দেখুন, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ধর্মীয় ক্যাথিড্রাল ইন ইংল্যান্ড,
বাট লুক এট দি ইন্টারেস্টিং কনসেপশন অফ ন্যাশনালিটি দেয়ার, যেটা আমাদের নেই কিন্তু। ওপরে যেখানে শ্রাইন আছে, যেখানে সার্ভিসেস হয়, বড় বড় সব ফ্ল্যাগ ঝুলছে। তাই আমি বললাম আপনারা জানেন সেই ফ্ল্যাগ গুলো কি? পুরানো পুরানো পতাকা। তো বললো না, কিসের ফ্ল্যাগ? সত্যি তো অনেকগুলো ফ্ল্যাগ ঝুলছে। এগুলো ইম্পেরিয়াল আর্মি, ব্রিটিশ আর্মি বিভিন্ন রেজিমেন্টের ফ্ল্যাগ, যারা সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় যুদ্ধ করে, জয় করে, কলোনাইজ করে, যেখানে যেখানে যুদ্ধ করেছে তাদের সব রেজিমেন্টাল ফ্ল্যাগ গুলো ঝুলছে। আপনারা কখনো ভাবতে পারেন আমাদের কোন মন্দিরে একটা মিসাইল কিংবা একটা ট্যাঙ্ক, অমুক অমুক জেনারেল, তার নামে যিশুও আছেন আর লর্ড ওয়েলিংটনও আছেন আর যুদ্ধও হচ্ছে? What this represents, this institution represents, আমার চোখে, আমি একটু ক্রিটিকের চোখে দেখছি, আমাদের দিকে, it's a deadly, a lethal combination of nationalism, religion and colonialism. এটা কিন্তু আমাদের দেশে কখনো ছিল না বলে আমরা এটাকে চিনতে পারি না এটাকে। আমি বললাম ওখানে দাঁড়িয়ে যে এই ইনস্টিটিউশন, it's a wonderful place. I can see it from the perspective of the British. সাহিত্যের দিক থেকে আমি দেখতে পাচ্ছি এটা ওদের কাছে একটা it's a heroism, এটা ন্যাশনাল একটা স্টোরির, তাদের একটা ন্যারেটিভের একটা অঙ্গ, নিশ্চয়ই খুব প্রশংসনীয় একদিকে। কিন্তু আমাদের জন্য, তোমার জন্য, তুমি ভারতীয়, আমি ভারতীয়, আমার জন্য দিস ইজ আ ফাইনলি হোন ড্যাগার, একটা ছোরা, যার মধ্যে ন্যাশনালিজম, রিলিজিয়ন এন্ড মিলিটারিস্টিক কলোনিয়ালিজম একসঙ্গে তিনটে লেয়ার বসিয়ে তোমার গলার দিকে পয়েন্ট করা আছে। ইট ইজ ট্রু, এটা কথাটা খারাপ, বাট ইটস ট্রু। তবে এটাও ঠিক, অ্যাট দ্য সেম টাইম দিস ইজ অলসো ট্রু। এই জিনিসটা কি ভালো? এটা ভালো না। স্বামী বিবেকানন্দ ইংল্যান্ড আমেরিকা ঘুরে এলেন। আমি হার্ভার্ড ইউনিভার্সিটিতে আছেন, সেখানে দেখবেন, সেখানে ইউনিভার্সিটির মাঝখানে সবচেয়ে দুটো বড় বিল্ডিং, একটা হচ্ছে ওয়াইডনার লাইব্রেরি, পৃথিবীর সবচেয়ে বড় একাডেমিক লাইব্রেরি, আর তার ঠিক উল্টো দিকে হচ্ছে মেমোরিয়াল চার্চ। সেই চার্চের মধ্যে যদি আপনি যান, একটা দেওয়াল ভর্তি হার্ভার্ড ইউনিভার্সিটি কোন কোন ছাত্র তারা যুদ্ধতে শহীদ হয়েছেন, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তার মধ্যে একজন দুজন জার্মান ছিলেন যারা হার্ভার্ডে পড়ে, তার জার্মান, আমি তার ব্র্যাকেটে লেখা আছে এনিমি, এরা শত্রু, মনে হচ্ছে শত্রু, আর লেখা আছে জার্মান বলে লেখা আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। সো দিস কম্বিনেশন, এটা সব জায়গায় পাশ্চাত্যে আছে, ইউরোপ এইভাবেই তৈরি হয়েছে। ধর্ম, জাতীয়তা এবং মিলিটারিজম, যুদ্ধ আজও চলছে, ইউক্রেন, এটা আর কি। কিন্তু what strikes me, neither বিবেকানন্দ নর সুভাষ বোস, ওরা তো দেখেছে, তাদের বিচক্ষণ চোখে জিনিসটা পরিষ্কার দেখেছে। তারা বিদেশ থেকে ভালো ভালো জিনিস অনেক কিছু ইম্পোর্ট করেছেন আমাদের দেশে, কিন্তু এইসব কথা কখনো বলেননি আমাদের কাছে, যে রিলিজিয়ন আর পলিটিক্স আর মিলিটারিজম, যুদ্ধ একসঙ্গে মিশিয়ে একটা ডেডলি কম্বিনেশন করা উচিত। ইটস আ ভেরি পাওয়ারফুল ফোর্স, কিন্তু আমাদের জন্য কখনই, ইটস ভেরি ইন্টারেস্টিং, তাদের লেখাতে কখনো এই জিনিসটা তারা প্রশংসা করেননি, নর হ্যাভ দে টট ইট অর এনকারেজড আস। এনিওয়ে, জাস্ট অ্যান অবজারভেশন। তারপরে উনি বললেন যে স্বামীজির কথা, যখন 15 বছর বয়স, স্যার বললেন সুভাষ বোস একজন ওনার রিলেটিভ অফ মাইন হু ওয়াজ আ নিউকামার টু দ্য টাউন, লিভিং নেক্সট ডোর। সুভাষ বাবু বললেন আমি পাশে গেছি, এটা কটকে বোধহয়, কটকে হয়। Glancing over his books, I came across the works of Swami Vivekananda. স্বামীজির কমপ্লিট ওয়ার্কস সেখানে দেখলেন। I'd hardly turned over a few pages when I realized that here was something that I had been longing for. I borrowed the books from him, brought them home and devoured them. I was thrilled to the marrow of my bones. My headmaster, ওনার হেডমাস্টার খুব উদ্বুদ্ধ করেছিলেন, কিন্তু জীবনের একটা কোনো উদ্দেশ্য দেননি। Had not given me an impetus in life. He had not given me an ideal to which I could give my whole being. That Vivekananda gave me. জীবনে একটা আদর্শ। For days, weeks, months, I pored over his works. স্বামীজি কমপ্লিট ওয়ার্কস পড়ে যাচ্ছে। 17 বছর বয়সে তার বাবা বিরক্ত হয়ে তাকে চিঠি লিখেছেন, জানকীনাথ বাবু, যে তুমি কি চাও, তোমার মানে চিন্তা ভাবনা কি, হোয়াট আর ইউর আইডিয়া, তোমার ফিলোসফি, দর্শন কি? আর ওনার এক কথায় জবাব হচ্ছে 1914 সুভাষ বসু লিখছেন বাবাকে, জানকীনাথ বাবুকে, I said that Vivekananda's ideal was my ideal.
স্বামীজির আদর্শ আমার আদর্শ। আচ্ছা, স্পিরিচুয়ালিটি, এই যে হাউ সুভাষের স্পিরিচুয়ালিটি ইভলভড, এটা আমি few observations, এটা আজকে আমার বক্তব্য, and what we can take away from it. একটা কথা আমি পড়েছিলাম, এখন সুব্রতবাবু আছেন, we can find out how reliable it is. শরৎচন্দ্র চক্রবর্তী স্বামীজির শিষ্য, তিনি তো স্বামী শিষ্য সংবাদ লিখেছেন ইত্যাদি, তিনি ইন্ডিয়ান পোস্টাল সার্ভিসে চাকরি করতেন। তো যেখানে উনি যেতেন, স্বামীজির মহাসমাধির পর উনি বিভিন্ন জায়গায় ট্রান্সফারে গেছেন, যেখানে যেতেন একটা বিবেকানন্দ পাঠচক্র করতেন। আর তার ডেসক্রিপশনও খুব অ্যামেজিং। শরৎচন্দ্র বাবু তিনি সেই পাইচারি করে করে স্বামীজির কথা বলতেন। উনি দীর্ঘকাল, অন্তত কিছুকাল স্বামীজিকে কাছ থেকে দেখেছেন, খুব কাছ থেকে। অতএব ভেরি ইন্সপায়ারিং ওয়ে স্বামীজির লেখা পড়া হতো, আর এই শরৎচন্দ্র পাইচারি করে করে বলতেন স্বামীজির কথা। এখন কটকে ছিলেন উনি, কটকে ঠিক ওই রকম বিবেকানন্দ পাঠচক্র করেন। আর সেখানে লেখা আছে যে বিখ্যাত ব্যারিস্টার জানকীনাথ বাবু আসতেন, জানকীনাথ বসু আসতেন, তার সন্তান পসিবলি শরৎ কিংবা সুভাষ কি দুজনেই এসে বসে থাকতেন। It's quite possible that long before এই 15 এই যে বলছেন 15 বছর বয়সে আমি কমপ্লিট ওয়ার্কস পড়লাম, খুব ছোটবেলায় হয়তো he might have been exposed to বিবেকানন্দ। কিন্তু তারপরে হলো কি, উনি উদ্বুদ্ধ হয়ে আমি ভগবান লাভ করব, আমি সন্ন্যাসী হব, সর্বত্যাগ করব বলে উনি বাড়ির থেকে পালিয়ে গেলেন। পালিয়ে গিয়ে যা আমাদের শোনা যায়, উনি কাশীতে গেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ তখন ঠাকুরের শিষ্য ছিলেন। উনি সুভাষকে বাড়ি পাঠিয়ে দিলেন যে তোমার এটা তোমার পথ নয়। and he came back. Now this question is this, উনি যে পথে হাঁটলেন, is that spirituality or not? উনি সন্ন্যাসী হওয়ার জন্য পালিয়ে গেছিলেন, সেটা স্পিরিচুয়ালিটি, সাধন ভজন করব, ভগবান লাভ করব, ঈশ্বর অনুভূতি হবে, দ্যাটস ওয়ান থিং। কিন্তু এর পরে যেটা করলেন ওনার শেষ মুহূর্ত অবধি, is this spiritual, what kind of spirituality is it, and what can we take away from it? তো চেঞ্জ কেন হলো? প্রথমে তিনি বলছেন দুঃখ, মানুষের দুঃখ, এক্স্যাক্টলি লাইক বিবেকানন্দ। প্রেসিডেন্সি কলেজে যখন পড়ছেন, বলছেন একটি বৃদ্ধা বাড়ির বাইরে বসে আছে, গরিব, তাকে দেখে সুভাষবাবু লিখছেন, I appear to be so well off and comfortable. আমরা এত সমৃদ্ধ পরিবারের ছেলে, I used to feel like a criminal. I used to feel like a criminal. তার দোষ কি? বড় বাড়ির ছেলে, কিন্তু এই যে সেই ওই রকম বসে আছে আর আমি এত সুখে স্বাচ্ছন্দ্যে আছি, I used to feel like a criminal. এই দেখুন, what was the value of yoga if so much misery was to continue in the world? এটা খুব সূক্ষ্ম প্রশ্ন। বেদান্ত, যোগ, আমাদের যত শাস্ত্র, বৌদ্ধ ধর্মে ন্যায় বৈশেষিক উদ্দেশ্য কি? হোয়াট ইজ দ্য গোল? দুঃখ নিবৃত্তি, আত্যন্তিক দুঃখ নিবৃত্তি, পরমানন্দ প্রাপ্তি, এটাই উদ্দেশ্য। কিন্তু সেই আত্যন্তিক দুঃখ নিবৃত্তি কি শুধু নিজের জন্য হবে? অন্যদের জন্য নয়। এবং আরো বেশি, সেই নিজের জন্য ইজ ইট পসিবল? অন্যরা যখন আশেপাশে এত দুঃখ আছে, পরাধীন দেশ, এত famine and mass poverty and illiteracy, স্বামীজি বলছেন যে do you feel that this land of the gods, সেখানে দেবভূমি, সেখানকার মানুষ they have become next door neighbors to beasts, তারা পশুতুল্য হয়ে গেছে, খেতে পায় না, অনাহার, তাদের শিক্ষা নেই, জীবনে কোনো আশা নেই, আলো নেই। এই যে দুঃখ, এটাকে আমরা অগ্রাহ্য করে আমার নিজের দুঃখ নিবৃত্তি করব, প্রথম কথা এটা ঠিক কিনা, দ্বিতীয় কথা সম্ভব কিনা। ইফ আই রিয়েলাইজ আমি আনন্দ উপলব্ধি করব, কিন্তু অন্যরা সবাই দুঃখে আছে, আমার ঠিক ঠিক আনন্দ উপলব্ধি হবে? ইজ ইট পসিবল? এই যে a private spirituality is not very spiritual at the end of the day. This idea, the private spirituality is not very spiritual at the end of the day. আরেকবার উনি বলছেন, উনি রোগীদের সেবা করতে গেছেন। এক সপ্তাহের মধ্যে আমার চোখ খুলে গেল। A week's experience opened a new world before my eyes and unfolded a picture of real India, where poverty stalks over the land, men die like flies, and illiteracy is the prevailing order. সিস্টার নিবেদিতা যখন এসেছেন জাহাজে স্বামীজির সঙ্গে, ভারতের কথা এত শুনেছেন, এইরকম সুন্দর দৃশ্য দেখছেন, জাহাজ ভারতবর্ষের কাছে আসছেন, স্বামী হাউ পিসফুল, কি শান্ত, কি সৌম্য পরিবেশ। স্বামী বিবেকানন্দ সঙ্গে সঙ্গে বকলেন সিস্টার নিবেদিতাকে, নো, দিস ইজ দ্য পিস অফ দ্য গ্রেভ,
এই শ্মশানের কবরস্থানের শান্তি। মানুষ খেতে পাচ্ছে না এখানে, পরাধীন, অন্য অন্য শক্তির পদতলে দলিত, শিক্ষিত নয়, তারা সুপারস্টিশিয়াস, স্টারভিং, ইলিটারেট। এই শান্তি প্রকৃত শান্তি নয়, এই শ্মশানের শান্তি, তমগুণের শান্তি। সুভাষবাবু এইটাই দেখলেন। তারপরে আরেক জায়গায় বলছি, তো কি করে নিজেকে ডেভেলপ করবেন? He was clear, in practical life I was going to emulate Ramakrishna and Vivekananda as far as possible. The intellectual doubt which assailed me needed satisfaction. That satisfaction would not have been possible without some rational philosophy. একটা জীবনের দর্শন দরকার। Young people, এখানে অনেকে আছে young, they're idealistic, there is energy and idealism, কিন্তু একটা দর্শন দরকার যে আমার জীবন, আমি কে, এই জগৎটা কি, আর একটা আলটিমেট রিয়ালিটি কিছু আছে কিনা, and what is my role, আমি যদি আধ্যাত্মিক হতে চাই কিভাবে হব। এই জন্য এসে বলছেন স্বামী বিবেকানন্দকে যে আমি কিন্তু ঘর বন্ধ করে অনেকক্ষণ, দরজা জানলা বন্ধ করে অনেকক্ষণ ধ্যান করি, কিন্তু কোনো শান্তি পাই না। স্বামীজি তাকে বললেন যে তুমি দরজা জানলা খুলে দাও, এই দেখো বাইরে কে রোগী, কে অশিক্ষিত, কে গরিব আছে, তাদের গিয়ে সেবা করো, নাহলে তখন তুমি শান্তি পাবে। দিস ইজ আ ভেরি ইন্টারেস্টিং থিং। আমি অন্যদের কাট অফ করে শান্তি পাওয়ার চেষ্টা করছি, হচ্ছে না। শরৎবাবুকে তিনি লিখছেন 1913, ছোটবেলায়, What was India and what is she now? What a terrible change, but there is hope yet. The angel of hope, আপনি বলছেন এটা, উনি বললেন, angel of hope has appeared in our midst to put fire in our soul and to shake off our dull sloth. It is the saintly Vivekananda. There stands he with his angelic appearance, his large and piercing eyes, and his sacred dress to preach to the whole world the sacred truths lying embedded in Hinduism. কি prose, ছোট ছেলে তখন। I cannot write about Vivekananda, I cannot write about Vivekananda without going into raptures. Few indeed could comprehend him or fathom him. Even amongst those who had the privilege of becoming intimate with him, even among those few could comprehend him. His personality was rich, profound and complex. এই প্রত্যেকটা কথা কিন্তু সুভাষ বাবুর উপরও খাটে। Right, he was somehow amazingly একটা স্বামীজির অবতারের মতন একটা। His personality was rich, profound and complex, and it was this personality, as distinct from his teachings and writings, which accounts for the wonderful influence he has exerted on his countrymen and particularly on Bengalis. This is the type of manhood which appeals to the Bengali as probably none other. Reckless in his sacrifice, প্রত্যেকটা মিলিয়ে দেখুন, স্বামীজির কথা বলছেন কিন্তু নিজের জীবনের কথা এটা। Reckless in his sacrifice, unceasing in his activity, boundless in his love, profound and versatile in his wisdom, exuberant in his emotions, merciless in his attacks, but yet as simple as a child. He was a rare personality in this world of ours, and so was Subhash Babu. So was Subhash Babu, no doubt. I don't know, বিখ্যাত কথা, if he had been alive, I would have been at his feet. যদি স্বামী বিবেকানন্দ থাকতেন, আমি তার পায়ে পড়ে থাকতাম। How shall I express in words my indebtedness to Sri Ramakrishna and Swami Vivekananda? It is under their sacred influence that my life got first awakened. Like Nivedita, I also regard Ramakrishna and Vivekananda as two aspects of one indivisible personality. If Swamiji had been alive today, he would have been my guru. That is to say, I would have accepted him as my master. স্বামীজিও সঙ্গে সঙ্গে চিনতে পারতেন যে এই রকম ছেলে, উনি বলছেন যে কেমন মানুষ চাই পৃথিবীকে জাগিয়ে তুলতে। Exactly what he meant was some person like Subhash Babu. আরেক জায়গায় উনি বলছেন, this unity, it was not narrow and sectarian. আজকাল তো শব্দ উঠেছে cosmopolitanism. So cosmopolitanism হচ্ছে তুই পৃথিবীর নাগরিক, you are not limited by your culture, religion, place of birth. You are a dweller in a cosmopolis. Kolkata যেমন cosmopolis. So you are part of multiple cultures. আলাদা আলাদা নয়, we mix in these cultures. And cosmopolitanism
আজকের ভাষায় দুরকম হতে পারে, একটা রুটলেস, একটা রুটেড হতে পারে। রুটলেস একটা হতে পারে, বলবো কিনা ভাবছি, একটু বলিনি। এক জায়গায় একটা বক্তৃতায় পণ্ডিত নেহরু বসে আছেন আর সুভাষবাবু বসে আছেন। সুভাষবাবু উঠে বললেন, উনি ভারতবর্ষের বিষয়, এটা হচ্ছে আর্লি স্টেজেস অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের স্ট্রাগলস, ভারতবর্ষের বিষয় বললেন, আমাদের ঐতিহ্যের বিষয় বললেন, এসব বলে তারপরে পণ্ডিত নেহরু উঠে বললেন যে সুভাষবাবু যে কথাগুলো বললেন খুব ভালো কথা, উনি ওগুলোতে বিশ্বাস করেন, আমি করি না। I feel that just like any other, ভারত আমাদের দেশ, just like any other country, ভারত একটা দেশ, এখন পরাধীন কলোনিয়াল ব্রিটিশদের আন্ডার আছে, we need independence from the British। এই যে স্পেশাল ক্যারেক্টার অফ ইন্ডিয়া, ভারতের ঐতিহ্য, ভারতের মহানতা, so both are cosmopolitan, but if at the risk of being too oversimplistic, আমি বলবো একরকম কসমোপলিটানিজম রুটলেস, আমি সবকিছু গ্রহণ করি কিন্তু যেন ফ্লোটিং, কোথাও আমার পা নেই। আরেকটা হচ্ছে রুটেড, যেটা বিবেকানন্দ ছিলেন, নেতাজি সুভাষ বোস ছিলেন, ফুললি এস্টাবলিশড। He was a Bengali and Odia also, I will grant that. He was an Indian. স্বামী বিবেকানন্দের কথা একজন বলছেন যে he was the unconscious father of Indian nationalism। ও স্বামীজি অব্দি যারা আর্লি স্টেজেস অফ ইন্ডিয়ান ন্যাশনাল স্ট্রাগলের পলিটিক্সে নিজেদের তারা মহারাষ্ট্রিয়ান, বাঙালি, তামিল এরকম ভাবত, স্বামীজি কনসিস্টেন্টলি নিজেকে ইন্ডিয়ান বলতেন। আর দেখা যাচ্ছে উইদিন ওয়ান জেনারেশন অফ বিবেকানন্দ এভরিবডি স্টার্টেড সেইং উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়। এটা সুভাষবাবুর মধ্যে খুব ছিল, দিস রুটেড ন্যাশনালিজম, রুটেড ন্যাশনালিজম তো বটে, রুটেড কসমোপলিটানিজম, বাট ওপেন। কাউকে তিনি বাদ দিচ্ছেন না, শুধু ভারতবর্ষ কেন, ইউরোপ, ইংল্যান্ড, যার সঙ্গে তার লড়াই, অ্যাকচুয়ালি সামরিক যুদ্ধ তার সঙ্গে ইংল্যান্ডের, কিন্তু নেভার ডিড হি হ্যাভ এনি হেট্রেড, কোন তার বিদ্বেষ তার মনে ছিল না। তোমরা খারাপ কাজ করছো, তোমাদের আমরা তাড়াবো, দিস ইজ ক্লিয়ার, বাট আমার কোনো হেট্রেড নেই তোমাদের প্রতি। তো সেইখানে নেতাজি বলছেন, the foundation of the present freedom movement owes its origin to Swamiji's message। আমাদের freedom struggle, the root is Swami Vivekananda। If India is to be free, it cannot be a land especially of Hinduism or of Islam. It must be one united land of different religious communities inspired by the ideal of nationalism. Indians must accept wholeheartedly the gospel of harmony of religions, which is the gospel of Ramakrishna Vivekananda, Jato Mat Tato Path. The harmony of all religions, which Ramakrishna Paramahamsa accomplished in his life's endeavor, was the keynote of Swamiji's life. And this ideal again is the bedrock of nationalism of future India. Without this concept of harmony of religions and toleration of all creeds, the spirit of national consciousness could not have been built up in this country of ours, full of diversities. Eta hocche tar ki grand vision, ekta udar drishti. No one was a greater patriot than him. No one was more well versed in Vedanta। আমি খুব বেশি পড়িনি, তার যেটুকু পড়েছি এক জায়গায় আমার এখনো মনে আছে। তিনি শঙ্কর পড়লেন, রামানুজ পড়লেন, and he expresses a preference for রামানুজ over Shankara, গভীরভাবে বেদান্ত দর্শন ঘেঁটেছেন। এটা আপনি পড়লে, সুগত বাবু বলছিলেন তিনি বার্গসন থেকে কোট করছেন, শোপেনহাওয়ার থেকে কোট করছেন। So widely read in Eastern, the literature of the East and the West, philosophy and spirituality, fully rooted in India, but completely open to the world। যেমন স্বামীজি ছিলেন তেমন তার সুযোগ্য শিষ্য নেতাজি সুভাষ বোস। One last word about spirituality, আমরা কি শিখতে পারি? এই যে তিনি ঘর, আমি ধ্যান করব, শাস্ত্রপাঠ করব, ঘর ছেড়ে পালিয়ে গিয়ে গেরুয়া পরে সন্ন্যাসী হব, এই একরকমের অধ্যাত্ম, ইটস কারেক্ট। উনি এটাকে রেফিউডিয়েট করছেন না। ওনার শেষ জীবন অব্দি কি শ্রদ্ধা ছিল রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসীদের প্রতি, কিন্তু আরো উনি যেন বিস্তার লাভ করে, যেটা রাজা স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন, তোমার অন্য পথ। সিস্টার নিবেদিতা বলছেন যে স্বামী বিবেকানন্দের আসল ফিলসফি কি, one and the many are the same reality seen by different minds in different attitudes। যে এক ব্রহ্ম আর এই জগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড, it's the same reality।
মার একটা কথা আছে, যা আছে বাবা এইখানেই আছে, তোমার ভগবান ব্রহ্ম ঈশ্বর এই এই এখন এখানে আছে, এখানে যদি দেখতে পাও। ঠাকুর বলতেন যার আছে হেতা তার আছে সেতা, যার হেতায় নেই তার সেতায়ও নেই। তো সেইখানে সিস্টার নিবেদিতা বলছেন এর মানে কি, ইটস আ ভেরি ডিপ ফিলসফি। সিস্টার নিবেদিতা বলছেন এর মানে হচ্ছে henceforth no division between the sacred and the secular. To labor is to pray, to have and hold, to conquer is to renounce. যেটা উনি করলেন নেতাজি, এই দাবি রেখে এই আমার দেশ, একে আমি স্বাধীন করবো, I own it, I'm not going to renounce it. This is as sacred, as spiritual. যে সন্ন্যাসী গেরুয়া পরে চলে যাবে, that is also spiritual. এটাও equally spiritual. তারপরে নিবেদিতা বলছেন this makes Vivekananda the meeting of karma with jnana and bhakti. Jnana and bhakti as expressed in karma, not as divorced from karma. আমি ভক্ত হব কি জ্ঞানী হব, অতএব আমি কর্মজীবন বাদ দিয়ে দিলাম, ওটা একরকমের, but that's a narrower spirituality. সিস্টার নিবেদিতা বলছেন এই যে তোমার জ্ঞান এবং ভক্তির প্রকাশ তোমার কর্মের মধ্যে। So this is what Sister Nivedita says. এতে কি হবে? তারপরে উনি বলছেন যে that makes the school room, the shop floor, the farmyard as fit meeting places between man and God as the doors of a temple or the cell of a monk. মন্দিরে গিয়ে তুমি ঈশ্বরকে পাবে, no doubt, nobody denies it. But in the classroom, পড়াতে যাবে যখন, in your farmyard, চাষ করছে, দোকানে কেউ কাজ করছে, ব্যবসা করছে, in all those places, অটোমেটিক্যালি হবে না, সে ভাব আনতে হবে, সে ভাব আনতে হবে যে এই তো এখানেই প্রভু এত রকম ভাবে এসেছেন আমার সামনে, আমি তাদের সেবা এইভাবে করব। And sacrifice, of course, যেটা উনি বললেন, this was a keynote of Netaji Subhash Bose, তার জন্য I have to pay the price, আমার জীবন উৎসর্গ করব এই মহৎ কাজে। আজকে এই এত সুন্দর এই পরিবেশটা এত সুন্দর, I am sure this campus will be put to noble use and many generation of students, faculty and visitors will benefit from it and find inspiration for generations to come, for centuries to come. Thank you very much. Dhanyavad.